Everyone, this is Shankar Rai Karmakar and you are watching my channel that is Reverberation Guidelines. So আজকে আমরা পড়া শুরু করব হুকের সূত্র থেকে। বেসিক্যালি এই হুকের সূত্র বুঝতে গেলে আমাদের সবার ফার্স্টে যেটা বুঝতে হবে দ্যাট ইজ দ্য ইলাস্টিক লিমিট। সো ইলাস্টিক লিমিট কি? সো বেসিক্যালি ইটস আ কনসেপ্ট, যে কনসেপ্ট অনুযায়ী আমরা পুরো জিনিসটাকে বুঝবো। সো ধরা যাক আমাদের কাছে একটা নর্মাল দণ্ড আছে বা উই হ্যাভ আ সার্টেন রড। এই রডটাকে আমরা কি করছি, একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে এর ডিফর্মেশনের চেষ্টা করছি। সো তর্কের খাতিরে যদি আমি এই রডটার উপরে একটা এক্সটার্নাল ফোর্স দেই, সো এদিকে যদি একটা এ ফোর্স আমি অ্যাপ্লাই করি, তাহলে ডেফিনেটলি এই রডটার একটা ডিফর্মেশন ঘটবে অ্যান্ড ক্ল্যারিফাইড ভাবে এই রডটার লেন্থে একটু বেড়ে যাবে। সো বেসিক্যালি এই রডটা কি হচ্ছে, লেন্থে একটু বেড়ে গেছে। কিন্তু আমার একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই যে রডের যে ডিফর্মেশনটা হয়েছে বা লেন্থের যে ইনক্রিমেন্ট হয়েছে, এটা কিন্তু ততক্ষণ অবধি এক্সটেন্ডেড থাকবে যতক্ষণ অবধি আমি এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করেছি। সো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি যে রডটার যদি ইনিশিয়াল লেন্থ একটা হয়ে থাকে এবং তর্কের খাতিরে আমি যদি ধরে নিই সেটা ক্যাপিটাল এল, এবং এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরে রডটার লেন্থ ডেফিনেটলি বাড়বে এবং বেড়ে গিয়ে হয়ে যাবে এল প্লাস স্মল এল, যে ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে ইনক্রিমেন্টটা হয়েছে স্মল এল। কিন্তু এই যে ইনক্রিমেন্ট বা লেন্থের যে বৃদ্ধিটা হয়েছে, এটা কিন্তু ততক্ষণ অবধি স্থায়ী থাকবে যতক্ষণ অবজেক্টটার উপর আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব। যে মুহূর্তে আমি কিন্তু এই এক্সটার্নাল ফোর্সটাকে সরিয়ে দেব, সেই মুহূর্তেই কিন্তু অবজেক্টটা আবার আগের সাইজ বা শেপ রিগেইন করবে। অর্থাৎ when the external force is removed, the object regains its own previous size and shape। অর্থাৎ বাহ্যিক বল অপসারণ করার সাথে সাথেই বস্তুটি আগের জায়গায় ফিরে আসবে। সবসময়ের জন্য এই ঘটনা সত্যি নয়। যদি আমি কোনো একটি অবজেক্টের উপর একটি হিউজ অ্যামাউন্ট অফ এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে তার এই পরিবর্তন স্থায়ী হয়ে যেতে পারে। Means if we apply a huge amount of external force on an object to deform it, so this deformation may be permanent. So on that cases আমাদের এই ইলাস্টিক লিমিট আমরা ক্রস করেছি বলে ডিক্লেয়ার করব। অর্থাৎ এক্সটার্নাল ফোর্সের যে ম্যাক্সিমাম ভ্যালু অবধি অবজেক্ট তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা প্রপার্টি দেখাবে, তাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। ইট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য এক্সটার্নাল ফোর্স or the deforming force so that the object is able to show its own elasticity property and to return back on its own previous size or shape is known as the elastic limit. এবারে আমরা যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে হুকের সূত্রের অ্যাকচুয়াল স্টেটমেন্টটা কি। অ্যাকচুয়ালি হুকের সূত্র যেটা বলছে সেটা হচ্ছে এই ইলাস্টিক লিমিটের মধ্যে বা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন নাকি বিকৃতির সমানুপাতিক। দ্যাট ইজ টু দ্য ইলাস্টিক লিমিট the stress of an object is directly proportional to the strain। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। যদি আমরা এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখতে চাই, তাহলে বেসিক্যালি এটা বলছে যে দ্যাট ইজ স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন। অর্থাৎ পীড়ন directly proportional to বিকৃতি। Yes, so we can easily write it as that stress equal to একটা constant থাকবে and that's known as the elastic coefficient into strain। এই ইলাস্টিক কোএফিসিয়েন্টটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। সো বেসিক্যালি ইলাস্টিক কোএফিসিয়েন্ট কথার মানে স্ট্রেস বাই স্ট্রেইন। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক
সমান সমান পীড়ন divided by বিকৃতি। That's all about the Hooke's law. হুকের সূত্র ডিসকভারের পরপরই বেশ কিছু জিনিস আমাদের কাছে খুব বেশি ক্লিয়ার হয়। যেমন আমরা বেশ কিছু ইলাস্টিক কোএফিসিয়েন্ট বা স্থিতিস্থাপক গুণাঙ্ককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। যেমন ইয়ংস মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক দ্যাট ইজ বাল্ক মডিউলাস, দৃঢ়তা গুণাঙ্ক মডিউলাস অফ রিজিডিটি এটসেট্রা। সো আমরা ফার্স্ট পড়বো দ্য ইয়ংস মডুলাস বা ইয়ং গুণাঙ্ক। অ্যাকচুয়ালি ইয়ংস মডুলাস বা ইয়ং গুণাঙ্ক কিসের ওপর কথা বলছে সেটা একটু দেখে নিই। ব্যাপারটা হচ্ছে না, এক্ষেত্রেও বলা হচ্ছে যে আপ টু দ্য ইলাস্টিক লিমিট দ্য longitudinal stress is directly proportional to the longitudinal strain. So basically আগের বার যেটা ছিল যে আপ টু দ্য ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, সেই জিনিসটাই মডিফাইড হয়ে এখানে হয়ে গেল লংগিটিউডিনাল স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লংগিটিউডিনাল স্ট্রেন। অর্থাৎ প্রায় একই টাইপের একটা ল এখানে ডিরাইভড হলো উইথ আ ডিফারেন্ট অ্যাট্রিবিউট। তো আমরা এক্ষেত্রে যেটুকু জিনিস নিয়ে হাইলাইট করছি সেক্ষেত্রে কি, না লংগিটিউডিনাল স্ট্রেস অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল স্ট্রেন। সো বেসিক্যালি এটা দেখতে হবে longitudinal stress is directly proportional to longitudinal strain. এখন প্রপোর্শনাল সাইন উঠলে ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট আসবে। সো এক্ষেত্রে আমি যে কনস্ট্যান্টটা আনবো দ্যাট ইজ নোন অ্যাজ ইয়ংস মডুলাস, অর্থাৎ এক্ষেত্রে আমি এটাকে ওয়াই দিয়ে লিখবো। সো ওয়াই কথার মানে কি হবে, ওয়াই ইকুয়াল টু লংগিটিউডিনাল স্ট্রেস by longitudinal strain. Yes, so এখান থেকে আমরা ইয়ংস মডুলাসের প্রথম কনসেপ্টটা ডেভেলপ করতে পারি। আমরা এক্ষুনি দেখলাম ইয়ংস মডুলাস ইকুয়াল টু লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এখন কথাটা হচ্ছে যদি আমরা এই জিনিসটার কনসেপ্ট হিসেবে বুঝি, সো এটাকেই আমরা বলি ইয়ংস মডুলাস। সো ইয়ংস মডুলাস ডেফিনেটলি একটা ইলাস্টিক কোফিশিয়েন্ট অর্থাৎ একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, কিন্তু এই লংগিটিউডিনাল স্ট্রেস বা লংগিটিউডিনাল স্ট্রেনকেই আমরা ইয়ংস মডুলাস বলে চিনি। যদি আমরা এর ইউনিট বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাক ইউনিটটা কি হয়। সো ডেফিনেটলি ইউনিট ওয়াই ইকুয়াল টু কি হবে, স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেসের ইউনিট কি ছিল, ফোর্স পার এরিয়া, আর স্ট্রেনের ইউনিট কি ছিল, চেঞ্জ ইন লেন্থ উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল লেন্থ। এখন আমি কেন এখানে লেন্থটা বলছি, কারণ এখানে লংগিটিউডিনাল স্ট্রেন বলাই হচ্ছে। সো যদি ফোর্স পার এরিয়া হয় দ্যাট ইজ নিউটন পার মিটার স্কোয়ার, আর চেঞ্জ ইন লেন্থ উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল লেন্থ যেটা ডাইমেনশনলেস, যেটা আমাকে আর লিখতে হবে না। সো বেসিক্যালি ইয়ংস মডুলাসের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ওয়েল, এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র সলিড সাবস্টেন্সে ইয়ংস মডুলাস দেখাবে, কখনোই গ্যাসিয়াস বা কোনো লিকুইড সাবস্টেন্স ইয়ংস মডুলাস দেখাতে পারবে না। কারণ আমরা এখানে লেন্থ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কোনো একটা অবজেক্ট এমন হতে হবে যার লেন্থ থাকে, এবং সেক্ষেত্রে আমরা জানি কেবলমাত্র সলিড সাবস্টেন্সগুলোরই লেন্থ থাকতে পারে, কোনো লিকুইড বা গ্যাসিয়াস সাবস্টেন্সের লেন্থ থাকতে পারে না। ওয়েল, এবারে যেটা দেখবো সেটা হচ্ছে ইয়ংস মডুলাসের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সো বেসিক্যালি আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটা রড আছে, অ্যান্ড দ্যাট রড লুকস লাইক দিস। এবং প্রথমে যেটা কথাটা মাথায় রাখতে হবে, এই রডের যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেই রডের ক্রস সেকশনাল এরিয়াটা কখনোই চেঞ্জ হবে না, এটা ধরে নিতে হবে। দ্যাট মিনস এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি এই তারটার উপরে বল প্রয়োগ করা সত্ত্বেও সেটা পরিবর্তিত হবে না, এটা ধরে নিতে হবে। সো দিস ইজ মাই ডায়াগ্রাম 1,
এবার আমি কি করছি, এই রডটাকে আমি একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে টানতে শুরু করেছি, অর্থাৎ এক্স্যাক্টলি এই রডটা আছে এবং এই রডের ওপর আমি একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। তাহলে এক্সটার্নাল ফোর্স দিলে কি হবে, ডেফিনেটলি এর যা লেন্থ ছিল সেই লেন্থ থেকে লেন্থের একটা ইনক্রিমেন্ট হবে। এখানেই আমি আমার মেন কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, যে এর লেন্থ ইনক্রিমেন্ট হওয়া সত্ত্বেও এর এরিয়া কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া রিমেন্স কনস্ট্যান্ট, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হচ্ছে, কনস্ট্যান্ট থাকছে, যেটা চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ দৈর্ঘ্য অবশ্যই বাড়ছে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ছে না, এটা আমরা ধরে নিচ্ছি। এবার আমি কি করছি, এবার এই অবজেক্টের ওপরে আমি একটা কন্ডিশনস গুলোকে আমার অ্যাপ্লাই করছি। তো আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে আমার ইনিশিয়াল যে রডটার লেন্থ ছিল সেটার একটা ভ্যালু ছিল, অ্যান্ড সে দিস ভ্যালু ইজ ডেফিনেটলি ক্যাপিটাল এল। এখন আমি যখন এই রডটার উপর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি, তো রডটা নিশ্চিতভাবে তার নিজস্ব একটা লেন্থ ইনক্রিজ করেছে, অর্থাৎ আমার প্রথমে যে ক্যাপিটাল এল ছিল সেটা তো থাকবেই, তার সাথে লেন্থ আরেকটু বেড়ে ক্যাপিটাল এস প্লাস স্মল এল হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ইনক্রিমেন্ট ইন লেন্থ অবভিয়াসলি স্মল এল। ওয়েল, যে পার্টিকুলার জায়গাটা আমরা এখানে ডিসাইড করব সেটা আমি প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল অর্ডারে লিখতে শুরু করছি। সো আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল লেন্থ কত, দ্যাট ইজ ইনিশিয়াল লেন্থ of the rod, that was capital L. আমি বলছি external deforming force that has been applied on it equal to F, অর্থাৎ আমি যে বাহ্যিক বল প্রয়োগ করেছি সেই বাহ্যিক প্রযুক্ত বলের মান কত, সেটা F, সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যে L ছিল এবং বাহ্যিক প্রযুক্ত বলের মান F হওয়ায় আমি ধরে নিচ্ছি the increment in length that is obviously small l, অর্থাৎ এর ফলে বস্তুর যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা কত হয়েছে, বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল এল, যেটা আমি এখানে এক্ষুনি দেখিয়েছি, অর্থাৎ দিস ইজ মাই স্মল এল, রাইট। এর ফলে আমি যে জিনিসটা বলতে পারছি যে এরিয়া অফ ক্রস সেকশনটাকে যদি আমি ধরে নেই, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দ্যাট ইজ এ, তাহলে আমি কি বলছি, লঙ্গিটিউডিনাল স্ট্রেস, অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন, সেটা কি না, সেটা হচ্ছে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তার জন্য যে রিস্টোরিং ফোর্স তৈরি হয়েছে, এবং আমি প্রথমেই বলেছি যে যতটা এক্সটার্নাল ফোর্স দেব ততটাই আমার রিয়াকশনাল ফোর্স তৈরি হবে, দ্যাট ইজ এফ বাই এ, দ্যাট ইজ লঙ্গিটিউডিনাল স্ট্রেস। আর কতটা অনুদৈর্ঘ্য বিকৃতি হয়েছে, দ্যাট ইজ লঙ্গিটিউডিনাল স্ট্রেইন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, দ্যাট ইজ নাথিং বাট স্মল এল বাই ক্যাপিটাল এল। সো অফিসিয়ালি আমি যেটা বলতে পারছি লাস্ট স্টেপে এসে, দ্যাট ইজ y ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এখন এই জিনিসটাকে যদি আমি ফার্দার আরেকটু রিক্যালকুলেট করি, তো এখান থেকে আমি এটাকে লিখতে পারি যে এফ বাই এ ইট ইজ নাথিং বাট ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। অর্থাৎ আমি এই পুরো জিনিস থেকে ইয়ংস মডুলাসের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে জানতে চাইবো, এবং সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে ইয়ংস মডুলাসের উপর অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স, যার ভিত্তিতে এর মধ্যে একটা রিস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে। ওয়েল, এবারে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখবো যেটা বেসিক্যালি ইয়ংস মডুলাসের উপর ভিত্তি করে। সো দ্য ফার্স্ট কোশ্চেন দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাজ the radius of a wire is given as 2.0 millimeter and an object of mass 4.0 kg is placed at the end of it. So what is the value of the stress? So what I need to find the stress if the suspended object has the mass of 4 kg.
সো বেসিক্যালি আমাকে যেটুকু জিনিস বলে দিয়েছে সেটুকু জিনিসের উপর ভিত্তি করে আমরা যদি একটা নর্মাল ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, সো দিস ইজ অবভিয়াস লাইক দ্যাট, যে আমার কাছে একটা অবজেক্ট আছে এবং সেই অবজেক্টের মাস হচ্ছে 4 কেজি, যেটাকে আমি কি করছি, কোনো একটা ভাবে এই একটা ওয়্যারের শেষ প্রান্ত থেকে ঝুলিয়ে দিচ্ছি। সেখানে এটা 4 কেজি যদি আমি ঝুলিয়ে দিই, সো 4 কেজির জন্য যে ওয়েটটা কাজ করবে দ্যাট উইল বি অবভিয়াসলি 40 নিউটন। এখন তারটার লাস্ট এন্ড থেকে ঝুলিয়ে দেওয়ার অর্থ হচ্ছে তারের যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেটা আমাকে বের করতে হবে, দ্যাট ইজ পাই অফ আর স্কোয়ার। পাই মানে পাই, আর আর মানে হচ্ছে 2/1000 তার হোল স্কোয়ার। সো বেসিক্যালি যদি আমাকে স্ট্রেসের মান বের করতে হয়, তার স্ট্রেস কথার মানে কি হবে, দ্যাট ইজ ইকুয়াল টু পিরন, এবং অফিসিয়ালি দিস ইজ নাথিং বাট দ্য লঙ্গিটিউডিনাল স্ট্রেস বেরোবে, কারণ আমরা এক্ষেত্রে এইটাই বের করতে পারবো, দ্যাট ইজ নাথিং বাট এফ বাই এ। সো এফ এর মান দ্যাট ইজ নাথিং বাট 40, এরিয়ার মান হচ্ছে পাই ইন্টু 2/1000 তার হোল স্কোয়ার, ইউনিট হবে নিউটন পার মিটার স্কোয়ার। সো ইফ উই recalculate this particular segment, this will be nothing but 3.12 into 10 to the power 6 Newton per meter square. Well, the problem has been given as the Young's modulus of a certain rod that has been given as 10 to the power 11 Newton per meter square, and the longitudinal strain that has been given as 0.2%. So 0.2% that can be written as 0.2 into 1 by 100. So this is nothing but 2 by 1000. Yes. So now you need to find that is the longitudinal stress. So অনুদৈর্ঘ্য পীড়ন বা longitudinal stress that can be found easily, that is F by A, that is nothing but Y into del L by capital L. So that is 10 to the power 11, and del L by capital L is 2 by 1000. So by calculating this, we can easily found that is 2 into 10 to the power 8 Newton per meter square. That will be your answer. এবারে আমরা যেটা বের করার চেষ্টা করছি, that's the numerical, that is the elastic potential energy on a strained body, that is বিকৃত বস্তুর জন্য স্থিতিস্থাপক স্থিতিশক্তি। সো এটা ধরবার জন্য সবার ফার্স্টে দরকার আমার একটা অবজেক্ট। সো আমি একটা অবজেক্ট বা একটা রডকে ধরে নিচ্ছি, যে রডটা এক্স্যাক্টলি আমার একটা সার্টেন লেন্থ যুক্ত। সো দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডায়াগ্রাম। সো এই অবজেক্টটার উপরে আমি কি করছি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, এবং ফোর্স অ্যাপ্লাই করে অবজেক্টটাকে আমি ডিফর্ম করছি। সো ফার্স্টে বেসিক্যালি আমি আমার কিছু ডেটাগুলো যেগুলো ধরেছি সেগুলো আগে একটু বলে দিই। তো আমি ধরে নিচ্ছি যে এর ইনিশিয়াল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, অ্যান্ড যখনই আমি এর ওপরে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, এই অবজেক্টটার একটা ডিফর্মেশন ঘটছে, এবং এই ডিফর্মেশন ঘটার জন্য বস্তুটার একটা ফাইনাল লেন্থ অবশ্যই হয়েছে, যেটা কিনা এল লেন্থ ইনক্রিমেন্ট হয়েছে, এটা স্মল এল। অর্থাৎ ফাইনাল লেন্থ কত হয়েছে, ফাইনাল লেন্থ হয়েছে ক্যাপিটাল এল প্লাস স্মল এল। ইয়েস, অর্থাৎ স্মল এল লেন্থ বেড়ে গেছে। কিন্তু এই যে লেন্থটা ইনক্রিমেন্ট হয়েছে, এই লেন্থ ইনক্রিমেন্ট হওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে, আই হ্যাভ টু অ্যাপ্লাই আ সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স, এবং এই ফোর্স অ্যাপ্লাই করার জন্য ডেফিনেটলি আমাকে কিছুটা কাজ করতে হয়েছে। এবং একটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি, যে যখনই আমরা এই প্রুফটা করব তখনই আমরা ধরে নেব কিন্তু এর ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হচ্ছে না। তো আমি লিখেও দিচ্ছি যে ধরা যাক সংস্থার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সবসময়ের জন্য ধ্রুবক, দ্যাট ইজ লেট the cross-sectional area of the rod is fixed, that is A, right? এখন এর উপরে আমি কত বাহ্যিক বল দিয়েছি, so external deforming force, that is capital F, অর্থাৎ বাহ্যিক প্রযুক্ত বল ক্যাপিটাল এফ, ঠিক আছে। ইনিশিয়াল লেন্থ, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, ইনিশিয়াল লেন্থ ওয়াজ ক্যাপিটাল এল, এবং ফাইনাল লেন্থ কত হয়েছে, ফাইনাল লেন্থ বা অন্তিম দৈর্ঘ্য, that is capital L plus small l. So these are the basic informations that we need to know.
ওয়েল, অ্যাজ এ রেজাল্ট আমরা খুব ভালো করে জানি যে ইনক্রিমেন্টাল লেন্থ বা দৈর্ঘ্যের বৃদ্ধি, দ্যাট ইজ স্মল এল। ইয়েস। সো এর জন্য আমি নিশ্চয়ই বলতে পারি যে লঙ্গিটিউডিনাল স্ট্রেইন, দ্যাট ইজ নাথিং বাট স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটা আমি যেটা বের করলাম সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? দ্যাট ইজ লঙ্গিটিউডিনাল স্ট্রেস, that will be definitely F by A, that is অনুদৈর্ঘ্য পীড়ন। ফেয়ার এনাফ। তাহলে এখান থেকে যদি আমি ইয়ংস মডুলাস কথার কথা মানে বুঝি, দ্যাট ইজ y ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না, এফ বাই এ ইকুয়াল টু ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে ফোর্সের ভ্যালুটা যদি বের করি, ইট উইল বি নাথিং বাট ওয়াই ইন এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। যেক্ষেত্রে স্মল এলটা কি, স্মল এল ইজ নাথিং বাট দ্য ইনক্রিমেন্ট ইন লেন্থ। অর্থাৎ অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি, এই স্মল এলটা কি হয়েছে, ইনিশিয়াল লেন্থের ভিত্তিতে রডের যতটুকু অংশ বেড়ে গেছে, এই পার্টিকুলার হাইলাইটেড রিজিয়নটা লেন্থ রডের বেড়ে গেছে। এবার আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বা কৃতকার্যের পরিমাণের চেষ্টা করছি। সো ওয়ার্ক ডান কথার মানে কি? সো ওয়ার্ক ডান কথার মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো বেসিক্যালি ডিডাব্লিউ কথার মানে আমি কি লিখতে পারি, এফ ডট ডিএল। এবার যদি আমরা এখান থেকে এফ এর ভ্যালুটা রিপ্লেস করি, তো ডিডাব্লিউ কথার মানে কত হবে, ওয়াই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ডিএল। সো যে ভ্যালুটা বের করার চেষ্টা করছি, দ্যাট লুকস লাইক দিস। সো এখন যদি আমরা পুরো কাজের পরিমাণটা বের করি, তো আমরা ইন্টিগ্রেট করব। সো যদি ইন্টিগ্রেট করি, সো দিস ইজ ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ ওয়াই এ বাই এল, এই পুরোটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের পরে থাকবে এল অফ বাচ্চা ডিএল। সো এখান থেকে আমি কি পাচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার বাই টু। সো এটাকে আমি এবার রিঅ্যারেঞ্জ করছি, ইজ লুকিং লাইক দ্যাট ইজ হাফ ওয়াই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, রাইট? আমি এইভাবে পুরো জিনিসটাকে পার্সোনালাইজ করলাম। এখন যদি এই পুরো জিনিসটাকে পার্সোনালাইজ করি, তাহলে একটা জিনিস আমার কাছে অবভিয়াস ক্লিয়ার, যে এখানে এই যে গোটা টার্মটা এসছে, এই টার্মটার একটা কোনো আলাদা ডেফিনেশন আছে। এটাকে বের করতে গেলে আমি আরেকবার ইয়ংস মডুলাস কথার মানেটা লিখবো। সো ইয়ংস মডুলাস কথার মানে কি, y ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল। সো একটু আগে আমরা করেছি, এফ কথার মানে কত হয়েছিল, দ্যাট ইজ নাথিং বাট ওয়াই ইন্টু এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। সো বেসিক্যালি এই পুরো সেকশনটা আমরা ফোর্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সো দিস উইল লুক লাইক দ্যাট ইজ হাফ ইন্টু এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স ইন্টু ইনক্রিমেন্ট ইন লেন্থ। অর্থাৎ যত পরিমাণ বল প্রযুক্ত হয়েছে ইন্টু তারের দৈর্ঘ্য বৃদ্ধি ইন্টু হাফ, এটাই হচ্ছে এই তারের কৃতকার্য। And this is obvious, কোনো একটি সংস্থার উপর যত পরিমাণ কৃতকার্য করা হয়, সেটাই তার মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। সো দিস ইজ দি potential energy stored in the body when it was deformed from its own size or shape. এবারে আমি যেটা বের করার চেষ্টা করব, সেটা হচ্ছে সঞ্চিত স্থিতিশক্তি প্রতি একক আয়তনে। We are trying to find that is the stored energy per unit volume, অর্থাৎ একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি। একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি। এখন আমরা এক্ষুনি প্রমাণ করেছি যে আমরা যদি কোনো সংস্থাকে ডিফর্ম করি, তার জন্য আমাকে যে কাজ করতে হয়, দ্যাট ইজ নাথিং বাট হাফ ইন্টু এফ ইন্টু এল। তাহলে যদি আমি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি বলি, তাহলে কি হবে সেটা, ইট উইল বি নাথিং বাট টোটাল পোটেনশিয়াল এনার্জি, টোটাল পোটেনশিয়াল এনার্জি stored in the body by volume। অর্থাৎ কোনো একটি সংস্থায় মোট সঞ্চিত শক্তি বাই তার আয়তন। সো বেসিক্যালি দিস ইজ নাথিং বাট হাফ ইন্টু এফ ইন্টু এল। ভলিউম কথার মানে কি,
এ ইন্টু এল। কারণ আমি তোমাকে বলেছিলাম যে রডটা নিয়ে আমরা কাজ করছি, সেই রডটার টোটাল ডেফিনেটলি একটা ভলিউম আছে, এবং সেই ভলিউমটা কত ছিল? তার যদি লেন্থ ছিল এল এবং ক্রস সেকশনাল এরিয়া যদি এ হতো, তাহলে ডেফিনেটলি তার ভলিউম এ ইন্টু ক্যাপিটাল এল হবে। কারণ আমি ধরেই নিয়েছিলাম যে রডটির প্রাথমিক দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল আর প্রস্তুত ক্ষেত্রফল ছিল এ। সো এই জায়গা থেকে যদি আমি আরেকটু রিক্যালকুলেট করি, তাহলে এটা কত হচ্ছে? হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। সো এটা যদি একটু ভালোভাবে বুঝি, এফ বাই এ কথার মানে পীড়ন, আর ডেল এল বাই ক্যাপিটাল এল কথার মানে বিকৃতি। অর্থাৎ এটা কি হাফ ইন্টু লঙ্গিটিউডিনাল স্ট্রেস ইন্টু লঙ্গিটিউডিনাল স্ট্রেইন। অর্থাৎ হাফ ইন্টু অনুদৈর্ঘ্য পীড়ন ইন্টু অনুদৈর্ঘ্য বিকৃতি। ইয়েস। এবং আমরা আমাদের ডেটার শেষ লগ্নে পৌঁছে গেছি, যেখানে আমরা বলছি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি, that is half into longitudinal stress into longitudinal strain. So this will nothing but half into F by A into small l by capital L. কিন্তু একটু আগে আমরা দেখেছিলাম এই F by A এটাকে লেখা যায় y into small l by capital L। অর্থাৎ ইয়ংস মডুলাসের নর্মাল কনসেপ্ট থেকেই আমরা কি লিখেছিলাম? y ইকুয়াল টু এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। যেখান থেকে আমি এফ বাই এ কে কি লিখতে পারি? y ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ইয়েস। সো সেটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? হাফ ইন্টু y ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল এর হোল স্কোয়ার। অর্থাৎ হাফ ইন্টু ইয়ংস মডুলাস ইন্টু হাফ ইন্টু ইয়ংস মডুলাস ইন্টু longitudinal strain তার whole square. This is nothing but the stored energy per unit volume. So এই লাস্ট পার্টটাকে আমরা এইভাবেও লিখতে পারি।